হ্যালো, am I audible? হ্যাঁ, বলো। আর কি সমস্যা আছে? আজকে ইন্টারেক্টিভ সেশন। এটা আমি কিছু আর নতুন করে পড়াবো না। হ্যাঁ স্যার, স্যার ডাউটস বলছি আছে যে তোমাদের? হ্যাঁ। আমরা ওই ইন্ডাক্টরটা ক্যালকুলেট করি। তখন স্যার মানে যে ইন্ডাক্টরটা আসছে, এবার হুম, তার সাথে একটা কোম্পানি ইন্ডাক্টরের ডেটা শিটে যে কারেন্টটা আছে হুম, সেটাতে মানে আমাদের ম্যাক্সিমাম ওখানে আছে এটা ওয়ান ওয়ান মাইক্রোফ্যাট মাইক্রোহেনরি থেকে শুরু করেছে, এবং হুম, ওদের তাতে রেসপেক্টিভ কারেন্ট আছে হচ্ছে 27 অ্যাম্পে। আর হুম। আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট আর 1 কিলোওয়াট পাওয়ার। তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেট কারেন্ট আসছে 40 কাছাকাছি। আর আহ, ওখানে যে কারেন্টটা আছে সেটা 27 অ্যাম্প। মানে এই জায়গাটা আমাদের ইন্ডাক্টর ডিজাইন করতে সমস্যা হয়। শোনো, ইন্ডাক্টর ডিজাইনটা কোনো মানে সমস্যা। আচ্ছা, তোমার যে কোম্পানি যে ইন্ডাক্টর দিচ্ছে সেটা কি মানে তার কোর কি মেটেরিয়ালের? ফেরাইট নাকি তোমার সিআরজিও? স্যার সেটা তো বলা নেই অ্যাকচুয়ালি। আমরা তো কোনো ইন্ডাক্টর মানে ওইভাবে ডেটা আচ্ছা, শিট বেশ। দেখিনি। এই তো ধরনের শোনো শোনো, যে যে যদি মানে তোমার একান্তই ফেরাইট কোর ইউজ করতে হয়, তাহলে যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো ইউজ করা ঠিক আছে। আদারওয়াইজ তুমি ধরে নিতে পারো যে ইন্ডাকটেন্সের ভ্যালু তোমার লাগবে, ঠিক আছে? ইন্ডাক্টরের যে ইন্ডাকটেন্সের ভ্যালু আছে, সেই সেই বা তার থেকে কাছাকাছি যেটা, সেটা তুমি মানে অ্যাভেলেবল আগে ডিজাইন করে নিতে পারছো আর কি। স্যার কিন্তু মানে অ্যাকচুয়ালি আমাদের এফিসিয়েন্সি যদি 90-র উপরে রাখতে হয় তাহলে আমাদের কারেন্টটা থাকছে 40-র কাছাকাছি এমপি। তাহলে হুম। এতটা যদি কারেন্ট থাকে তাহলে সেই রেসপেক্টিভে যে ইন্ডাক্টর তো পাচ্ছি না, মানে সেরকম ডিটেলশিপ তো আমরা পাচ্ছি না যাতে তাহলে অতটা ধরে নিতে ইন্ডাক্টর হবে, থাকে। শোনো, সেই ক্ষেত্রে ধরে নিতে হবে ইন্ডাক্টরটা তোমাকে তৈরি করতে হচ্ছে, ঠিক আছে? ইন্ডাক্টর ডিজাইন এমন কিছু আহামরি ব্যাপার নয় আর কি। হ্যাঁ, তোমার ওই মেশিন ডিজাইনের সাহানির যে বইটা আছে না, তার পেছনে ইন্ডাক্টর ডিজাইন আছে আর কি। মানে আমাদের ইন্ডাক্টর কত ডিজাইন অ্যাম্পিয়ারের ইন্ডাক্টর লাগবে সেটা আমরা বের করে নেবো। একদম একদম তুমি ধরে নেবে দ্যাট ইন্ডাক্টর ইজ অ্যাভেলেবল। তুমি ওটা অ্যাসিউম করে করো, ওটা ইন্ডাক্টর ডিজাইন তোমার করতে হবে না। যদি কোনো ম্যানুফ্যাকচারার তার তার যদি ওরকম কাছাকাছি রেটিং এ থাকে, ইউ ক্যান টেক দ্যাট। আদারওয়াইজ ইউ ক্যান অ্যাসিউম দ্যাট দ্য ইন্ডাক্টর উইল বি ডিজাইন বাই ইউ। সেই ডিজাইনটা দিতে হবে না, সেই ইন্ডাক্টরের ডিজাইন দিতে হবে না। আচ্ছা কিন্তু স্যার ধরে তখন নিচ্ছি। তাহলে কস্টের হ্যাঁ, ব্যাপারটা আমরা তাহলে বলতে পারবো, মানে আমার ইন্ডাক্টর কাছে কস্ট। ইম্পর্টেন্ট হচ্ছে, শোনো, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে বা যে কোনো পাওয়ার ইলেকট্রনিক ডিজাইনের যে ইনস্ট্রাক্টর, তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে ডিভাইস গুলো পাওয়ার ইলেকট্রনিক, তুমি মসফেট নিয়ে করছো তো ডিজাইন নাকি হ্যাঁ আইসি? স্যার, মসফেট মসফেট। মসফেট। তুমি মসফেট কি রেটিং এ সিলেক্ট করছো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে ইন্ডাক্টর কোনো বটলনেক হতে পারে না। আমরা ধরে নেবো যে ইন্ডাক্টর তুমি আহ, যদি বাজারে না কিনতে পাও, তাহলে তুমি বানিয়ে নিতে পারবে, সেই ডিজাইনটা তুমি করে নিতে পারবে। দ্যাট ডিজাইন ইজ ভেরি এলিমেন্টারি ডিজাইন, মেশিন ডিজাইনের মধ্যেই পড়ে ওটা, ঠিক আছে? আমি ওটা করতে বারণ করব যে ইন্ডাক্টরের ডিজাইনার দেখাতে হবে না। আচ্ছা যদি কেউ ইন্ডাক্টর ডিজাইন কিভাবে করতে হয় যদি জানতে চাও, তাহলে সেই সাহানির মেশিন ডিজাইন বই ওপেন করতে পারো। তার মোস্ট প্রবাবলি পেছনের দিকে কোনো ইন্ডাক্টর ডিজাইন দেওয়া আছে, কিছুই না। ওই একটা মনে করো ইয়ে কি বলে, রেক্টাঙ্গুলার ইয়ে থাকে, কোর থাকে, ঠিক আছে? রেক্টাঙ্গুলার কোর, তার উপর কতগুলো কয়েল জড়ানো হবে, তা ডিপেন্ড করছে হাউ মাচ ইন্ডাকটেন্স ইউ নিড এবং কতটা এয়ার গ্যাপ রাখতে হবে। একটা সি টাইপের বলতে পারো, সি টাইপ। সিটা একটা সাইড একটু কাটা থাকে, যেখান যেটা দিয়ে আমার কন্ট্রোল করা হবে ইন্ডাকটেন্স। বোঝাতে পারলাম জিনিসটা? হ্যাঁ স্যার, কিন্তু সি স্যার মানে টাইপের কোর হয়, বেসিক্যালি রাউন্ড কোর, কিন্তু একটা সাইড কেটে দেওয়া হয়। তোমরা ওই একদম বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ক্যালকুলেশনও করেছো কত মানে এনআই লাগবে, অ্যাম্পিয়ার টার্ন কত লাগবে, ইন্ডাকটেন্সের ভ্যালু কতর জন্য, একদম পাতি ওই ডিজাইন। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, আচ্ছা তাহলে এটা আমাদের যে ইন্ডাক্টরটা পাবো আমরা, মানে আমরা হ্যাঁ, ক্যালকুলেট করে যে ইন্ডাক্টর পাচ্ছি, তাহলে সেটা ক্যালকুলেট ইন্ডাকটেন্স ধরেই তুমি এগিয়ে যাও ডিজাইন। ওটা নিয়ে তোমার ওইটার জন্য ডিভাইস মানে সিলেকশনের কোনো দরকার নেই। ধরে নাও যে দ্যাট দ্যাট ইন্ডাকটেন্স মানে অ্যাভেলেবল, ইজ অ্যাভেলেবল, ওকে স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার তোমার মেইন যে মেইন জায়গাগুলো যেগুলো আমি হাইলাইট করেছি, যেমন ডিভাইস সিলেকশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর তোমাকে ক্যালকুলেট করতে হবে পাওয়ার লস, যে কন্টিনিউয়াস যে পাওয়ার লস, যেটা মানে অন স্টেট পাওয়ার লস কত, সুইচিং পাওয়ার লস কত, এগুলো ক্যালকুলেট করতে হবে। করে
তারপরে তোমার থার্মাল ডিজাইনে যাও, থার্মাল ডিজাইন করার পরে তুমি একটা জায়গায় এসো যে তুমি হেভি ডিউটি কি বলে হিট সিঙ্ক নেবে নাকি হিট সিঙ্ক, হেভি ডিউটি হিট সিঙ্ক মানে বিশাল বড় হয়ে যাবে তার জিওমেট্রিক ডাইমেনশন, না তুমি ফোর্সড কুলিং নেবে না কি নেবে। এবার এখানে একটা ইকোনমির ব্যাপার আছে যে তুমি যত মানে বেশি হাই রেটিং এর ইয়ে নেবে কি বলে পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস নেবে, তত কি হবে দেখবে তার তার জিওমেট্রিটাও একটু বড় বড় সড়ো হবে, বুঝতে পেরেছো, তার বডিটা একটু বড় সড়ো হবে, এবং তার মধ্যে দিয়ে তুমি যদি কম কারেন্ট পাঠাও দেখা যাবে যে তোমার খুব বড় তোমার হিটসিঙ্ক লাগবে না, কেননা ওর নিজের মানে সারফেসটাই অনেক বড়। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। স্যার মানে কারেন্ট তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এতদিন ধরে জিনিসপত্র নাড়াচাড়া করে এটুকু অভিজ্ঞতা হয়েছে যে যে জিনিসের মধ্য দিয়ে বেশি কারেন্ট যায় বা যে জিনিসের পাওয়ার রেটিং বেশি থাকে সেগুলো একটু দেখতে বড় সরই হয়, তার মানে তার সার্ফেস এরিয়াটা বড়। আমি এটাই বলতে চাই, যে মেশিনটা 0.5 কিলোওয়াট তার যা ডাইমেনশন আর যে মেশিনটা 5 কিলোওয়াট, অবভিয়াসলি দুটো ডাইমেনশনের মধ্যে অনেক পার্থক্য। যেটা 5 কিলোওয়াট তার সার্ফেস এরিয়াটা অনেক বড়, ঠিক আছে। সেই অ্যানালজি থেকে আমি বলতে পারি তোমার মনে করো একটা 10 অ্যাম্পিয়ারের মসফেট দরকার, সেখানে তুমি মনে করো 25 অ্যাম্পিয়ারের মসফেট নিলে বা 30 অ্যাম্পিয়ারের মসফেট নিলে, এইবার দেখা গেল তার অবভিয়াসলি তার জিওমেট্রিক্যাল ডাইমেনশন অনেক বেশি হবে, কিন্তু তার মধ্যে যে কারেন্ট পাঠাচ্ছ তুমি কন্টিনিউয়াসলি 10 অ্যাম্পিয়ার, অবভিয়াসলি কি হবে যে ওর যেহেতু নিজস্ব সার্ফেস এরিয়াটা অনেক বেশি, ওর নিজস্ব মানে হিট হিট ডিসিপেশন ক্যাপাবিলিটি বলে কিছু একটা আছে, সেটা অপেক্ষাকৃত ভালো আর কি আগেরটার থেকে। এইবার তোমার 10 অ্যাম্পিয়ারের ডিভাইস সিলেক্ট করলে তার যে হিট সিঙ্ক হতো, কেননা তার সার্ফেস এরিয়া কম, নিজস্ব সার্ফেস এরিয়া, তাই জন্য হিট সিঙ্কটা একটু বেশি দিতে হবে। whereas তুমি 30 অ্যাম্পিয়ারের ডিভাইস নিয়েছো যার সার্ফেস এরিয়া একটু বেশি, হ্যাঁ, তার দেখা যাবে যে হিট সিঙ্কটা অতটা দিতে হবে না। কিন্তু মুশকিল হচ্ছে তুমি 10 অ্যাম্পিয়ারের জায়গায় 30 অ্যাম্পিয়ার নিয়ে নিয়েছো, হ্যাঁ, কিন্তু সেখানে তার 30 অ্যাম্পিয়ারের কস্ট অনেক বেশি হবে। এইবার এখানে একটা ব্যাপার আছে, মনে করো তুমি 10 অ্যাম্পিয়ার তোমার ক্যালকুলেশনে এসছে, এবার তুমি ওই শর্ট সার্কিট হ্যান ত্যান ওইসব নিয়ে ফ্যাক্টর অফ সেফটি করে তোমার দেখা গেল 30 অ্যাম্পিয়ারই এসছে, হ্যাঁ, 25 অ্যাম্পিয়ার হচ্ছিল, তার নিয়ারেস্ট হচ্ছে তোমার 30 অ্যাম্পিয়ার ডিভাইস। সেইখানে তুমি দেখো তার লস টস কি হয়। এখানে একটা ইকোনমি আনার জন্য একটা অপটিমাইজেশনের ব্যাপার আছে, এইখানে একটা তোমার ডিসক্রিপশন অ্যাপ্লাই করতে হবে যে তুমি কোনটা ইয়ে করতে চাও, একটা বেডহপ একটা ডিজাইন করতে চাও না একটা সুন্দর ডিজাইন অপটিমাল যেটা হচ্ছে স্পেস সেভিং হবে, যেখানে হ্যাঁ কুলিংটাও ঠিকঠাক থাকবে, কস্ট বেশি হবে না। এটা বলবো তোমরা একদম নিজে মানে আমার কাছ থেকে কোনো সাহায্য না নিয়ে ইউ ডিজাইন ইউ মেক দা কি বলে যে ডিজাইন ডিসিশন বাই ইয়োরসেলফ। এই ডিজাইন ডিসিশনটা মারাত্মক জিনিস, এইখানটা আমি তোমাদের একদম হিট করতে বলছি। ডিজাইন ডিসিশন, কে কত ভালো ডিজাইন ডিসিশন নিতে পারে, বুঝতে পেরেছো? ইন্ডাস্ট্রিতেও গিয়ে দেখবে ডিজাইন ডিসিশনের উপর অনেক কিছু নির্ভর করে। তুমি হয়তো একটা ডিজাইন ডিসিশন করেছো, হ্যাঁ, সেটা দেখা গেল তুমি বসের কাছে দেখাতে নিয়ে গেলে, বস একদম বললো হ্যাঁ কি বিচ্ছিরি ডিজাইন হচ্ছে তোমার, একদম ডিসিশন তোমার ডিজাইন ভালো হয়নি। মানে কি তুমি ডিজাইন ডিসিশন যেগুলো নিয়েছো সেগুলো হয়তো বসের পছন্দ হয়নি, বা ডিজাইন ডিসিশন নেওয়ার জন্য যে সিস্টেমটা যা লুক ওয়াইজ যা দাঁড়িয়েছে বা তার অন্যান্য ফ্যাক্টর যেগুলো দাঁড়িয়েছে সেগুলো হয়তো নট দ্যাট মাচ অ্যাপিলিং বা নট দ্যাট মাচ ইউজফুল। আমি সেদিন একটা গল্প শুনছিলাম, গল্প মানে সত্যি ঘটনা, যে আমাদের এই শুনে ভালো লাগলো, আমাদের যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি ছাত্র, তাকে আমারই এক আমাদের ইলেকট্রিক্যালের এক সিনিয়র, মানে আমারও সিনিয়র, মানে আমাদের এসকেসি ম্যামের ব্যাচমেট, তার সঙ্গে যেদিন দেখা হলো, উনি একটা ওনার কোম্পানি আছে তাতে ওনার পাম্প এসব তৈরি করেন, তো উনি বলছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে একটা ছাত্রকে ওনারা রিক্রুট করেছিলেন। ছেলেটি মানে ওনারাও আশ্চর্য হয়ে গেছেন যে ওভাবে খুব দেখা যায় না, যে ফার্স্ট ইটারে মানে ফার্স্ট অ্যাটেম্পটেই সে হচ্ছে পাম্পের যে ডিজাইন করেছিল, মানে একদম 90% উপরে তার মানে কি বলে যে ডিজাইন রিকোয়ারমেন্ট যেগুলো থাকে সেগুলো ফিট করে দিয়েছিল। এটা মানে এটে মানে কি বলে ফার্স্ট অ্যাটেম্পটে কেউ 60% বেশি পারে না, মানে খুব এক্সপার্ট হলেও। সেখানে সেই ছেলেটি মানে এতটাই মানে মানে কি বলে অ্যাকুরেট ডিজাইন ডিসিশন নিয়েছিল যে ফার্স্ট অ্যাটেম্পটে যে ডিজাইন স্পেসিফিকেশন যেগুলো একটা পাম্পের যে রিকোয়ার্ড ডিজাইন বা মানে ডিজায়ার ডিজাইন স্পেসিফিকেশন সেটা 90% মিলিয়ে দিয়েছিল। তবে সেই জায়গাটা বলতে চাই যে ডিজাইন ডিসিশন এটা মারাত্মক ব্যাপার, এই জায়গাটা তোমরা স্বাবলম্বী হও। বলো স্যার, এখানে আমরা যখন ক্যাপাসিটেন্স বা ইন্ডাকটেন্স গুলো ক্যালকুলেট করছি, তো আমরা ক্যালকুলেট করার টাইমে তো কারেন্ট রিপিল আর ভোল্টেজ রিপিল থেকে ক্যালকুলেশন শুরু করছি, তো এইগুলো তো কিছু মানে
প্রি স্পেসিফাইড না, তো এখানে কি মানে আমরা নিজেরা যেরকম যেরকম ভাববো ওই অনুযায়ী করব মানে এই হ্যাঁ, ক্ষেত্রে? এখানে একটা বলে দিই, আমি বলছি যে ইন্ডাক্টরটা তোমরা ধরে নাও যে অ্যাভেলেবেল আছে বা তুমি নিজে ডিজাইন করে বানিয়ে নিতে পারবে, কারণ ইন্ডাক্টর বানানো খুব সোজা। হ্যাঁ, তুমি কোর মেটেরিয়াল একটা চয়েস করো, তার ডিজাইন মোটামুটি একটা ডাইমেনশন করো, এবং কত পাক ওর মধ্যে দিতে হবে, মানে ওই ট্রান্সফর্মার, একটা সিম্পল ট্রান্সফর্মার ডিজাইনের থেকেও সহজ, সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার ডিজাইনের থেকেও সহজ, মানে কত কিছু ভাবতে হয় না। কিন্তু ক্যাপাসিটারটা তোমরা ধরে নাও যে ওইটা কিনতে হবে তোমাকে, ক্যাপাসিটার বানানো অত সহজ ব্যাপার না। ক্যাপাসিটার যে তুমি ওই যে একদম থিওরিটিক্যালি পড়েছো যে অ্যালুমিনিয়াম ফয়েলের সঙ্গে কাগজ পেঁচিয়ে পেঁচিয়ে ক্যাপাসিটার বানিয়ে ফেলবে, ক্যাপাসিটার বানাতে পারবে না, ক্যাপাসিটার বানানোটা ইটস এক্সপার্টাইজ। সুতরাং ক্যাপাসিটারের ভ্যালুগুলো কিন্তু তোমাকে দেখতে হবে, কমার্শিয়ালি অ্যাভেলেবল যে ক্যাপাসিটার ওইখান থেকে চুজ করতে হবে, এটা বলে দিলাম। স্যার ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করার সময় তো একটা পার্টিকুলার ভোল্টেজ রিপল ধরে ক্যালকুলেট করা শুরু করছি, তাহলে মানে যেরকম একটা মানে যে কোনো একটা ভোল্টেজ রিপল মোটামুটি যেগুলো যে স্পেসিফিক রেঞ্জের মধ্যে থাকে, তো এবার তাহলে হ্যাঁ, সেই তাহলে তো দেখো এখানে স্যার। একটা ইটারেটিভ, আমি আবার বলছি, একটা ইটারেটিভ প্রসেস আছে। তুমি একটা জায়গা থেকে তোমার ইনিশিয়াল ভ্যালু দিয়ে শুরু করতে হবে, সেটাই বলছি, ডিজাইন ডিসিশন তুমি কিরকম ধরে শুরু করবে। স্যার ইন্ডাক্টর করার সময় আমি মানে 40% নিয়েছিলাম রিপেলটা। কি 40% নিয়েছিলে ডিউটি সাইকেল? রিপেল রিপেল কারেন্ট না, আচ্ছা, 40%, হ্যাঁ শুরু করতে পারো। মানে আমি স্যার 20 দিয়ে আমাদের শুরু করেছিলাম, কিন্তু ইন্ডাক্টরটা ঠিক রিপল মতো কারেন্ট, আসছিল না। হ্যাঁ রিপল কারেন্ট ফাইনালি আমাকে রিডিউস করতে হবে, মানে আর কস্টের জন্য তো। 5%-এর বেশি যেন রিপল না থাকে ফাইনালি। ফাইনালি যে আউটপুটটা পাবো দ্যাট শুড নট কন্টেইন মোর দ্যান 5%। স্যার এটা হচ্ছে মানে 5%টা তো স্ট্যান্ডার্ড। খুবই লো স্যার, মানে আমি যে হ্যাঁ, কটা ডেটা তোমার শিট যদি দেখলাম। আলটিমেটলি ফিল্টার করে যেটা আসবে, ফিল্টার করে আউটপুটে যেটা আসবে, ফিল্টার ডিজাইনটা তুমি দিয়েছি, ফিল্টার করে যেটা আসবে মানে ফিল্টার ডিজাইন মানে এলআরসি এর ভ্যালু কত হবে সেটা ডিজাইন করা, সেটা সিলেক্ট করা। হ্যাঁ, আউটপুটে যেন তোমার 5%-এর বেশি না থাকে রিপোর্ট। রিপেল কারেন্ট তো। হুম হুম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আর 5%-এর কম থাকলে তোমার প্রোডাক্টটাকে সবাই মানে ইয়ে করে রেকগনাইজ করবে। তাহলে স্যার আমরা ইন্ডাক্টরটাকে কম্প্রোমাইজ করব, মানে যা ওইগুলো ইন্ডাক্টরটা ধরে নেবে যে ইন্ডাক্টরটা পাওয়া বানিয়ে যাচ্ছে নিতে বা পারবো। তুমি নিজে ওকে স্যার, বানিয়ে নেবে তোমার কারখানায়, ঠিক আছে? বুঝি স্যার। মানে হ্যাঁ, বাকি এরকম ধরে নেবে। স্পেসিফিকেশন গুলো আমরা ঠিক করে নেব, মানে যেরকম ক্যাপাসিটারটা তুমি দেখবে যে কমার্শিয়াল ক্যাপাসিটার যেগুলো আছে সেরকম সেগুলো সিলেক্ট করবে, কারণ ক্যাপাসিটার যদি তুমি বলো ক্যাপাসিটার আমি বানিয়ে নেবো, এটা কেউ মানে মানবে না, বলবে ঢপ দিচ্ছে। স্যার আমাদের মানে 5% ভোল্টেজ রিপেল নিয়ে থ্রি ক্যাপাসিটর পয়েন্ট টু 3.3। আলটিমেট রেজাল্ট যেটা মানে একদম ডিসি আউটপুট যেটা যেটা তুমি ডিসি মোটরে ফিড করবে, দ্যাট শুড নট কন্টেইন মোর দ্যান 5% রিপল কারেন্ট। স্যার ভোল্টেজ রিপলটা 5% ধরে ক্যাপাসিটেন্সটা 3.255 মাইক্রোফ্যারাড এরকম আসছিল, এরকম রেঞ্জে। আচ্ছা, এবার তোমার যদি একটু মানে বেশি ক্যাপাসিটেন্স দিয়ে দেখা যায় যে তুমি যেটা ক্যালকুলেটেড সেটা একদম তো পাবে না, তার একটু বেশি নিতে হবে। দেখা যায় যে রিপল কমে যাচ্ছে, তো ভালো, অসুবিধা কিছু নেই। আর স্যার আর একটা জিনিস বুঝতে পারছি না, ইনপুট যে আমাদের যেটা দেওয়া আছে মানে 240 ভোল্ট এসি যেটা দেওয়া আছে, হুম, ওখানে ইনপুট ভোল্টেজ আর ইনপুট ফ্রিকোয়েন্সি দুটোরই তো +-5% ভ্যারিয়েশন আছে। এবার হুম। ইনপুট ফ্রিকোয়েন্সি যে ভ্যারিয়েশনটা সেটা আমাদের ডিজাইনে মানে কিভাবে ইনকর্পোরেট করতে হবে মানে ওর জন্য? ওই তো, তোমার ইনপুট ফ্রিকোয়েন্সি ভ্যারি করলে তো তোমার ডিসি আউটপুট, ব্রিজ রেকটিফায়ারের যে আনকন্ট্রোল রেকটিফায়ার তার ডিসি আউটপুট ভ্যারি করছে না ওখানে। আচ্ছা আচ্ছা, ও ও ঠিক বুঝতে আছে। পেরেছো? ভোল্টেজ ভ্যারিয়েশনের জন্য ওইটা ইনপুট ভোল্টেজ ভ্যারিয়েশনটা আমি কায়দা করে ওইভাবে দিয়ে দিয়েছি, যাতে করে তোমরা একটা রিয়েলিস্টিক মানে ইয়ে পাও, পিকচার পাও। আর স্যার বুঝতে পেরেছো? সুইচিং ফ্রিকোয়েন্সি এটা আছে, ওটার উপর কি কস্ট ডিপেন্ড করে? মানে আমরা যেরকম 500 কিলো হার্টজ হুম, সুইচিং ফ্রিকোয়েন্সিটা এফএস টা। দেখো হাই ফ্রিকোয়েন্সি আমি একটা বলে দিই তোমাদের, মানে জানা থাক এটা, যে যত হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস হবে সেগুলো কিন্তু কস্টলি হবে। বুঝেছো? আচ্ছা যত আচ্ছা। হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস ইন জেনারেল দে আর কস্টলি। না স্যার, মানে তাহলে আমাদের একটা তো কিছু একটা রেঞ্জ ধরে চলতে হবে, না কস্ট না হলে মানে সাইজ, যেরকম
হাই ফ্রিকোয়েন্সি হলে সাইজটা ছোট হবে। প্রথমে তুমি যেটা করবে, তুমি ভালোর কথা চিন্তা করবে, মানে অ্যাজ এ রুল অফ থাম, এই জায়গাটাই আমি চাইছিলাম তোমরা জিজ্ঞাসা করো আমাকে। অ্যাজ এ রুল অফ থাম তুমি চিন্তা করবে, তুমি তুমি পয়সার দিকে তাকাবে না। তুমি মোটামুটি একটা ভালো ডিজাইন করার চেষ্টা করবে, ঠিক আছে? তারপর তুমি কস্ট রিডাকশনের চেষ্টা, এটাই এটাই অ্যাপ্রোচ আর কি। কেউ প্রথমে একটা খারাপ করে তারপর ভালো জিনিস লাগাতে চায় না, প্রথমে একটা কেউ ভালো জিনিসই প্রপোজ করে, বুঝতে পেরেছো? এটা ভালো ভালো ডিভাইস নিয়ে তুমি শুরু করো, ওকে। ঠিক আছে? তারপর দেখবে হ্যাঁ কস্টটা কতটা আমার বেশি হচ্ছে বাজেটের থেকে, বা বাজেট কি করে বুঝবে তুমি? এবার তুমি একটা নেটে সার্চ করে দেখো এই ধরনের প্রোডাক্টের দাম কিরকম, বাজার চলতি জিনিসের কিরকম দাম, বুঝতে পেরেছো? এই রেটিং এ যদি সেরকম এক্স্যাক্টলি কাছাকাছি না পাও, তোমার যে রেটিং আছে সেই রেটিং এর জিনিসের দাম যদি না পাও, তোমাকে একটা মোটামুটি গেস করতে হবে যে ওইরকম সিমিলার জিনিসের কিরকম দাম হতে পারে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ স্যার, বলছিলাম স্যার যে কোয়েশ্চেনে ওটা 240 ভোল্ট ইনপুট দিচ্ছি আমরা ব্রিজ রেকটিফায়ারে, ওটা কি আরএমএস না পিক? 240 ভোল্ট আমরা কি কি বলি, 240 ভোল্ট তো আরএমএস। হ্যাঁ স্যার আরএমএস। আচ্ছা হ্যাঁ, ঠিক কোথায়? স্ট্যান্ডার্ড আমাদের আমাদের স্পেসিফিকেশন এসি। দেখছো কত গুলিয়ে যাচ্ছে ফাইনাল ইয়ারে এসে, ফার্স্ট ইয়ারে যা পড়েছো সব মাথা দিয়ে বেরিয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে ওই জিনিসগুলো আবার একটু ব্রাশ আপ করা দরকার। আমি কিছু মাইন্ড করিনি কারণ আমি জানি এটা হয়, কিন্তু তুমি জেনারেল গ্র্যান্ড ভাইভা ওসিতে এটা বললে না, তোমাকে ছিঁড়ে ফেলবে একদম। স্যার আমাদের তো স্যার ল্যাবই হয়নি ভালো মতো করে। সে আচ্ছা তো আমাদের বুঝতে পারছি, সব জায়গায় একই প্রবলেম। তুমি চিন্তা করো তো, যারা ডাক্তারি পড়ছে তাদের কি অবস্থা। স্যার এই ব্যাচে ডাক্তারদের পুরো ডাক্তারদেরকে এক্সাম দেখাতে টেক্সাম যাবে, সব হয়েছে। এই ব্যাচে যারা এই এই করোনা পরিস্থিতিতে যারা ডাক্তারি পড়ছে, তারা যখন ডাক্তারি পাশ করে বেরোবে, হ্যাঁ, তারা কি সার্জারি করবে বলো তো? তারা তো কোনটা হার্ট কোনটা কিডনি চোখেই দেখলো না। তাও স্যার ওদের স্যার এক্সাম গুলো নিচ্ছে অফলাইন। কি ওদের অবস্থা হয় বলতো? ওরা তো মানে খুব সমস্যা করবে ডাক্তারি ছাত্ররা। ইঞ্জিনিয়ারিং ঠিক আছে, তোমাদের তবু আবার ইন্ডাস্ট্রিতে গেলে পরে একটা হয়তো ট্রেনিং এর ব্যবস্থা করবে, সাধারণত করেই থাকে, এবং তোমরা আস্তে আস্তে করে শিখে যাবে দেখে দেখে। কিন্তু ডাক্তারিতে জানি না ওরা কি করবে। স্যার স্যার জিজ্ঞেস করছিলাম স্যার যে মসফেট সাইজিং এ আমরা মানে কোন প্যারামিটার ধরে মসফেট ডিভাইসটা চুজ করব? একটু জোরে বলো। মানে স্যার মসফেট সাইজিং এ মানে কোন প্যারামিটারটা ধরে আমরা ডিভাইসটা চুজ করব, মানে সোর্স টু ড্রেন কারেন্ট, অ্যাভারেজ কারেন্ট আর ড্রেন টু সোর্স মিনিমাম আমি ভোল্টেজ? বলেছি আগের দিন অ্যাভারেজ কারেন্ট আর পিক ইনভার্স ভোল্টেজ। ইন জেনারেল যখন তুমি প্রথম একটা কোনো ডিভাইস সিলেক্ট করতে যাবে, at first you should consider average current and peak inverse voltage. আচ্ছা স্যার। If average current that criteria does not apply, then go for RMS current. কোন কোন সার্কিট এমন হতে পারে অ্যাভারেজ কারেন্টের ব্যাপারই নেই, সেখানে আরএমএস কারেন্ট ধরতে হবে ইন দ্যাট কেস। আর পিক ইনভার্স ভোল্টেজ মানে when the switch is off, then how much voltage is being appeared in the reverse bias, that is the peak inverse voltage. আচ্ছা How স্যার। much the highest voltage is being applied in the reverse bias, that is the peak inverse voltage. স্যার বলছি ডায়োডের মানে কিভাবে ডায়োডের স্পেসিফিকেশনটা বের করব, মানে ওর পিক ইনভার্স ওই তো রিভার্স ডায়োড গুলো তো দেখো, ডায়োড গুলো তো মোটামুটি বেশিরভাগ জায়গাতে কি থাকে, প্যারালালে থাকে না সিরিজে থাকে। হ্যাঁ আমরা তো প্যারালাল ধরেই করছি। প্যারালাল আছে। এবার দেখো ওর ওর পিক ইনভার্স ভোল্টেজ কত আছে আর ওর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এই তো কারেন্ট আর ভোল্টেজ আচ্ছা স্যার। একই, সব সব ডিভাইস সিলেকশনে একই ক্রাইটেরিয়া, কারেন্ট আর ভোল্টেজ। আচ্ছা স্যার। পিক আচ্ছা ইনভার্স আমাদের রেকটিফায়ারে শুধু আউটপুটটা দেখালেই তো হবে, আর রেকটিফায়ার তো আলাদা করে কিছু করছি না। আউটপুট মানে রেকটিফায়ারে যেরকম V0 যেটা, হ্যাঁ 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 হ্যাঁ, রেকটিফায়ার ডিজাইন করতে বারণ করেছি তো। ও আচ্ছা কন্ট্রোল রেকটিফায়ার ডিজাইন করতে হবে না। মানে 2VM বাই আচ্ছা, আমি যেটা একটা জিনিস আরেকটু বলে দিই, যেটা হচ্ছে ফার্স্ট সিলেকশন, ডিভাইস সিলেকশন should start from the criteria that you should take average current and peak inverse voltage. After you select a device, particular device, then you should check for the other characteristics of the device, other desired characteristics. ঠিক আছে, সেটা ডিভাইস স্পেসিফিক। আমি যেমন একটা মেটেরিয়াল দিয়েছিলাম ফর
থাইরিস্টার, ঠিক আছে? তুমি দেখবে সিমিলার এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক তোমার মসফেটের জন্য দেওয়া আছে বইতে, যে কোনো বই খুঁজলেই পাবেন, মানে মসফেটের স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, সেগুলো কিন্তু সমস্তগুলোই একটু চেক করে নেবে ডেটাশিট থেকে, স্যার সেগুলো সেগুলো মিট করছে কিনা। স্যার তোমরা একটা সেফ অপারেটিং এরিয়া বলে পেয়েছো, সেগুলো কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে এগুলো ডেটা শিটে দেওয়া থাকে, সেই সেফ অপারেটিং এরিয়ার মধ্যে জিনিসটা অপারেট করছে কিনা, এগুলো সব মানে যত ক্রস চেক করতে পারবে তত তোমার ডিজাইনটা সেফ হবে, সেফ বা রোবাস্ট হবে বলতে পারো। সেই জন্য বলছি কি ডেটা শিটটা খুব ভালো করে স্টাডি করো, ডেটা শিট ইন্টারপ্রিট করাটা তোমাকে শিখতে হবে। তুমি যদি ভালো ইলেকট্রনিক্স এর ডিজাইনার হতে চাও, পাওয়ার ইলেকট্রনিক্স এর ডিজাইনার বা ইলেকট্রনিক সার্কিটের ডিজাইনার হতে চাও, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দেয়ার ইন দ্য ডেটা শিট। ডেটা শিটই কিন্তু যত তুমি মাইক্রো কন্ট্রোলারের বই দেখো, মোটা মোটা বই, হ্যাঁ, যত তুমি অপ অ্যাম্পের মোটা মোটা বই দেখো, যত এইসব পাওয়ার ইলেকট্রনিক্স এর বই দেখো, হ্যাঁ, এদের ওই ফান্ডামেন্টাল জিনিসগুলো বাদ দিলে বাকি যত স্পেসিফিক মানে ডিভাইস স্পেসিফিক বলো বা সার্কিট স্পেসিফিক বলো, যার যত ইনফরমেশন দে ডিরাইভড ইট ফ্রম দি ম্যানুফ্যাকচারার্স ডেটা শিট, ডেটা শিট দিয়েই এরা শিখেছে। সুতরাং তুমি যদি ডেটা শিটটা স্টাডি করে তার মিনিং বুঝতে পারো, তাহলে তুমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তোমার কারোর হাতে পায়ে ধরতে হবে না, বাবা এটা একটু বুঝিয়ে দাও, এটা একটু বুঝিয়ে দাও, বা কিচ্ছু লাগবে না, তুমি নিজেই একদম যেটা যে কাজটা করতে হবে ইউ টেক দ্যাট অ্যাজ এ চ্যালেঞ্জ, এবং তুমি সবার প্রথমে খোঁজ করবে ডেটা শিটটা কোথায়। ডেটা শিটটা তুমি যদি ইন্টারপ্রিট করতে পারো, ওটা পড়ে তোমার মানে ইলেকট্রনিক্স এর যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, বেসিক মানে থিওরি গুলো ক্লিয়ার থাকে, তুমি একবারে পড়েই ডেটা শিট বুঝে যাবে কি আছে কি নেই, কি করতে হবে, কি করা যাবে কি করা যাবে না। ডেটা শিট পড়াটা এই এই মোমেন্টে তুমি পারবে, এতদিন বলা হয়নি, এর কারণ হচ্ছে এতদিন হতো না, অনেক কিছু বাকি ছিল, এবার মোটামুটি তোমার গোটা জিনিসটাই চোখের সামনে চলে এসছে, তুমি এবার ডেটা শিট ইন্টারপ্রিটেশনটা করতে পারবে। আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেসব ছাত্ররা ডেটা শিটটা, আমি সবাইকে এনকারেজ করতাম, মানে এখনো করি, ডেটা শিটটা ভালো করে পড়ো। যে কোনো ডিভাইসে তার ম্যানুফ্যাকচারার ওয়েবসাইটে গেলে এখন ডেটা শিট ইজিলি অ্যাভেলেবল। আজ থেকে আমি যখন পড়াতে শুরু করেছি সেই 99-এ, তখন এত সহজে ডেটা শিট পাওয়া যেত না, অনেক পয়সা খরচা করে ডেটা শিট কিনতে হতো। যে আমাদের ল্যাবে একটা টেক্সাস ইনস্ট্রুমেন্টস এর একটা সেই ডেটা শিটের বই ছিল, সেটা নিয়ে কারাকারি চলতো, কে কে নিয়ে কদিন নিজের কাছে রাখবে, কাজ করবে, তারপর আবার ফেরত দিয়ে দিতে হতো, এইরকম। তো এখন তো মানে গুগলে সার্চ করলে সব কোম্পানির ডেটা শিট পাওয়া যায়, এবং লোকে লুকিয়ে রাখতো ডেটা শিট কাউকে দেবে না, যে যত ডেটা শিট সম্পর্কে বেশি ইনফরমেশন জানে সে তত পাওয়ারফুল, মানে ইন টার্মস অফ নলেজ আর কি। তো এইসব ছিল, তখন প্রচুর পলিটিক্স হতো ডেটা শিট নিয়ে কার পজিশনে কটা ডেটা শিটের বই আছে, এগুলো কলেজ স্ট্রিটে গিয়ে বা বিদেশ থেকে অনেক সময় আনাতে হতো, পয়সা খরচা করে অনেক টাকা লাগতো, হার্ড কপি। তো ইলেকট্রনিক্স এর দক্ষতা নির্ভর করে কে কত ডেটা শিট স্টাডি করে শিখতে পারলো তার উপরে। স্যার আমাদের আরেকটু সময় লাগবে, মানে হ্যাঁ সে তো ঠিক আছে, ডেটা শিটটা পড়ো, মানে ডেটা শিটটা যত মানে স্টাডি করবে দেখবে পাওয়ার ইলেকট্রনিক্স, আরে এটা তো আমি বইতে দেখেছিলাম, তাহলে এটা এত ইম্পর্টেন্ট জিনিস, আমি তো তখন ছেড়ে দিয়েছি, তখন মনে হবে যে হ্যাঁ এটা একটু জানা দরকার। আর নলেজ ইজ পাওয়ার, জানো তো আজকাল ওই ইয়ে মেরে আর হবে না কিছু, এই কি বলে ঢপ মেরে কিছু হবে না কেননা ইন্ডাস্ট্রি গুলো এখন চালাক হয়ে গেছে, ওই ওই সফটওয়্যারের চাকরি আস্তে আস্তে কমে আসছে, এটা তোমরাও জানো, ওই কোডিং করার জন্য আর কেউ হায়ার করছে না। ইনফ্যাক্ট এখন এমন অবস্থা আসছে সফটওয়্যার কোম্পানিগুলো এখন নতুন নতুন প্রজেক্ট ধরছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ এখন হচ্ছে এই বিশেষ করে এই আইটি ইন্ডাস্ট্রি গুলো যেমন টিসিএস, ওরা এখন ভাবছে যে আমি মানে মাস্টার ডিগ্রিওয়ালা লোক অ্যাপয়েন্ট করবো, একদম স্পেশালিস্ট আর কি কোনো ডোমেইনে। ওরা এখন ডোমেইন স্পেসিফিক নলেজ যাদের আছে তাদেরকে ওরা বেশি ইম্পর্টেন্স দেয় আইটি ইন্ডাস্ট্রি, কারণ ওদের প্রজেক্টের যেগুলো এখন নতুন নতুন প্রজেক্ট আসছে সেগুলো কিন্তু আর ওই সেই ব্যাংকের সফটওয়্যার বানানো বা ওই সফটওয়্যার টেস্টিং ওইসব আর কাজ নেই বেশি, ওইসব এরিয়াগুলো স্যাচুরেট করে গেছে, অলরেডি অনেক লোক ঢুকে গেছে। তো এখন যে ইঞ্জিনিয়ারদের ওরা রিক্রুট করবে তাদের কিন্তু ওরা সাইটে পাঠাবে, অলরেডি দ্যাট প্রসেস ইজ অন। যেমন একটা নতুন মানে টিসিএস এ আমার এক বন্ধু চাকরি করে, সে বলছিল ও পাওয়ার সিস্টেম উইংটা দেখে, ওরা হচ্ছে স্মার্ট গ্রিড, মাইক্রো গ্রিড এইসব প্রজেক্টে ঢুকছে, তারপর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, রোবোটিক্স এইসব ফিল্ডে ঢুকছে আস্তে আস্তে করে। মানে আইটি ইন্ডাস্ট্রি গুলো কিন্তু আস্তে আস্তে কোরের মতো হয়ে যাচ্ছে। সুতরাং
এবং এই আগে যেমন ছিল একটা সময় আমি যখন ছাত্র পড়াতে শুরু করেছি প্রথম, যে কোবল আর সি শিখলে পরেই হচ্ছে ইসেতে চান্স পাওয়া যায়, চাকরি পাওয়া যেত টিসিএস উইপ্রো এগুলোতে। তখন ওই রকমই ছিল, ব্যাংকের সফটওয়্যার বানাতে হতো, কোবল ব্যাংকের সফটওয়্যার গুলো কোবলে লেখা ছিল, তার উপরে ওরা সি প্লাস প্লাস বা সি দিয়ে ইয়ে করতো, মানে একটা ইউজার ইন্টারফেস বানাতো। এখন আর সেই যুগ নেই, এখন আর ওই কোডিং দিয়ে কিছু হয় না। সুতরাং প্রত্যেককে বলি, যার যে সাবজেক্টটা ভালো লাগে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের পরিচয় হবে, সুতরাং তোমার পরিচয় দেবে অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সেই জায়গাটা যেন তোমাদের ঠিক থাকে, যে মেজারমেন্ট স্পেশালাইজেশন নিয়ে করছো সেই মেজারমেন্টটা ভালো করে পড়ো, সেইখানে ট্রান্সডিউসার, তারপর আরো যেসব ফিল্টার ইত্যাদি ইত্যাদি, অ্যাক্টিভ সার্কিট, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এইসব জায়গাগুলো একদম স্ট্রং করে তৈরি করো। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ইন্ডাস্ট্রিতে ডিমান্ড আছে, শুধু খুঁজে নিতে হবে নিজেকে। তারপর যদি কারো পাওয়ার ইলেকট্রনিক্স ভালো লাগে, পাওয়ার ইলেকট্রনিক্স এরও প্রচুর ডিমান্ড আছে। এইরকম আর কি, মেশিনস এরও যে নতুন নতুন ড্রাইভস আবার আসছে। মাঝখানে লোকে বলতো মেশিন স্যাচুরেট হয়ে গেছে, কোনো জিনিসই স্যাচুরেট হয় না, তার নতুন একটা ফর্ম তৈরি হয়, এবং সেটা যে যত চোখ কান খোলা রাখবে সে জানতে পারবে, হ্যাঁ এটা তো নতুন হচ্ছে, তাহলে আমি এদিকে ডাইভার্সিফাই করি আস্তে আস্তে। পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে, ফাইনাল ইয়ার পাস করে গেলে বই খাতা সব তুলে রেখে দিলাম তা কিন্তু নয়। হ্যাঁ, এই আমাদের এই বস্তা পচা নোট এগুলো ফেলে দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই, আমারও কোনো আপত্তি নেই, কিন্তু ইউ শুড লার্ন নিউ। নতুন নতুন জিনিস তোমাকে শিখতে হবে। প্রচুর ইবুক আজকাল পাওয়া যায়, মানে যদি কারোর দরকার থাকে, আমার কাছে যদি থাকে, আমি যদি আমার সঙ্গে যোগাযোগ করো, আমি সেই বুক শেয়ার করে দিই অলওয়েজ, আমি কোনো জিনিস লুকিয়ে রাখি না। বা তোমরা নিজেরাও সার্চ করে, প্রচুর রিপোজিটরি আছে, তার থেকে নিয়ে নিতে পারো। তোমরা নতুন নতুন জিনিস শিখবে, তাহলে দেখবে যে আজকাল যেমন একটা নতুন ইয়ে হচ্ছে আইওটি, সবকিছুর সঙ্গে আইওটি লাগিয়ে দিচ্ছে, ভালো কথা, শেখো না, অসুবিধা কি আছে। আইওটি দিয়ে আজকাল তো স্মার্ট মিটারিং চলে এসছে ইন্ডাস্ট্রিতে। স্মার্ট মিটারিং এ আইওটির ভীষণ অ্যাপ্লিকেশন হচ্ছে, সেখানে কমিউনিকেশন মানে তৈরি করতে পেরেছে খুবই সামান্য। এবং এখানে মানে যে তোমরা যে কমিউনিকেশন পেপারটা পড়েছো, জানি না কতটাকে বুঝে পড়েছো, বা ওই জাস্ট নোট মুখস্থ করে পাস করে গেছো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের হয়নি স্যার এখন। হয়নি না? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, পেপারটা তো চেঞ্জ হয়ে গেছে, আমি এখন ফাইনাল ইয়ার ভাবছি তোমাদেরকে, আগে তো ফাইনাল ইয়ার ছিল, ভেরি সরি। কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যখন আসবে, পেপারটা খুব ভালো করে পড়বে, কারণ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং না জানলে আজকাল মানে সেই সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে কোনো পাত্তাই দেওয়া হয় না। বুঝতে পেরেছো? নিজের সার্ভাইভালের জন্য কিছু কিছু ইঞ্জিনিয়ারিং কে এখন ভালো করে শিখতে হবে তোমাদের, যেমন এই পাওয়ার ইলেকট্রনিক্স। হ্যাঁ, তোমরা ইলেকট্রিক্যালের যে কোর পেপার যেগুলো আছে, মেশিনস, পাওয়ার, এগুলো তো শিখবেই, আমি সেগুলো আর আলাদা করে বলছি না। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট, হ্যাঁ, কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো মানে না শিখলে তোমার বিপদে পড়বে। এমবেডেড সিস্টেম না জানলে তুমি মানে খুব বিপদে পড়তে পারো। মানে আমি বলছি, মানে এই পার্সপেক্টিভ, মার্কেটিং এর ইঞ্জিনিয়ারকেও কিন্তু আজকাল ইঞ্জিনিয়ারিং ভালো করে জানতে হচ্ছে। একটা সময় ছিল মার্কেটিং ইঞ্জিনিয়ার যে ঢপ দিয়ে মানে একটা জীবনটাকে সেট করে নিত পুরো, একটা সময় সিনিয়র হয়ে গেলে তখন জুনিয়ররা খাটবে। হ্যাঁ, এরকম ছিল যে ঠিক আছে, আমি 10টা বছর কোনো রকমে এরোর থেকে হেল্প নিয়ে, এরোর কাঁধে পা দিয়ে উঠে যাই উপরে দপ্তর করে, তারপর কিন্তু এখন আর সেই জিনিস হচ্ছে না, কারণ লোক কমিয়ে দিচ্ছে। এখন তুমি জয়েন করার পর দেখবে অন্তত 10 বছরের আগে তুমি কোনো জুনিয়র পাচ্ছ না তোমার আন্ডারে। ঠিক আছে, তার মানে তোমাকে 10 বছর ইয়ে করতে হবে, মানে কাস্টমারকে একদম ফেস করতে হবে। কাস্টমার বিভিন্ন রকম অনেক সময় ফুলিশ কোয়েশ্চেন করে, অনেক সময় মানে নলেজেবল কাস্টমারও পাবে। দুজনকে নিয়েই প্রবলেম, যে যে ফুলিশ কাস্টমার তাকে নিয়েও প্রবলেম, আর যে নলেজেবল কাস্টমার ভিডিও কার্ড যারা, তাদের নিয়ে কোনো প্রবলেম নেই, তাদের একটা দিলেই হলো জিনিস। কিন্তু যে ফিল্ডেই যাও, তোমার কিন্তু এই মানে ফাঁকি দিলে চলবে না। এবং এই যে পেপারটা পাওয়ার ইলেকট্রনিক্স ডিজাইন, এই পেপারটাকে আমরা ধরে রেখেছি, এর মধ্যে অনেক বিতর্ক হয়েছিল আগে যে পেপারটাকে বাদ দিয়ে দাও, এই হোক সেই হোক। আমরা যারা এই জিনিসটা ফিল করি, যে ইন্ডাস্ট্রির ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করি, যারা যে কজন টিচার আছি আমরা, যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, যে স্টুডেন্টদের আমরা ইন্ডাস্ট্রি, কারণ আমি নিজে ইন্ডাস্ট্রি থেকে এসেছি টিচিং এ, সেই জন্য আমি ফিল করি যে ইন্ডাস্ট্রিতে স্টুডেন্টদের যে আমরা পাঠাবো, তার আগে কি কি মিনিমাম তাদের একটা ইনপুট দিয়ে আমরা পাঠাবো। সেই পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে পাওয়ার ইলেকট্রনিক্স ডিজাইন এটা শুধু একটা থিওরিটিক্যাল ডিজাইন হিসেবে না ভেবে, এই যে ডিজাইন চ্যালেঞ্জ গুলো আছে, ডিজাইন ডিসিশন, এই যে কথাগুলো বলছি, এগুলোতে যদি তোমার মিনিমাম একটা থট দাও, হ্যাঁ, সেইটা কিন্তু তোমাকে পরবর্তীকালে ডিভিডেন্ড দেবে। এই যে তুমি এফার্টটা দেবে, দ্যাট ইজ অ্যান ইনভেস্টমেন্ট, এইভাবে চিন্তা করো, যেটা তোমার নিশ্চয়ই কোনো না কোনো দিন তোমাকে দেখবে ডিভিডেন্ড দিচ্ছে, সে তুমি যে সেতেই যাও না কেন।
ফিল্ডে যাও না কেন, মার্কেটিং এ যাও কি আবার হায়ার স্টাডি করো, কি দেখবে এই যে অ্যাপ্রোচটা, এই যে ট্রেনিং, এই ট্রেনিংটার কথা বলছি আমি, এটা কোনো না কোনো ভাবে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক তোমাকে কোনো না কোনো দিন ঠিক ফিরিয়ে দেবে ডিভিডেন্ড। এটা নিয়ে চিন্তা করো না। সুতরাং ওয়ার্ক ইন ইউর হ্যান্ড ইজ ইউর ডিউটি। সেভাবে খুব সিরিয়াসলি করো, যতটা জানা যায় জানো, এবং আমি বলবো কিছুটা সেলফ স্টাডি করো, যেমন ডেটা শিটটা সেলফ স্টাডি করতে বললাম। এটা থেকে অনেক কিছু জানার আছে, দেখবে মানে প্রচুর একটা নতুন দিগন্ত খুলে যাবে। ডেটা শিট একবার যদি তুমি নিজে নিজে ইন্টারপ্রিট করে কাজে লাগাতে পারো, তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না কোনোদিন। ঠিক আছে, আর কোনো ডাউট? না স্যার, যদি আবার হয় তাহলে আবার একটা ক্লাস। নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, তাহলে আমি সেশন এন্ড করছি, আমি বেরিয়ে যাচ্ছি আসলে তাহলে। থ্যাংক ইউ স্যার।